আমৃত্য ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব 18। জান্নাত হাসিমুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো বাসায় দেখি না ভাইয়া। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়। তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো? জান্নাত শান্ত কণ্ঠে বলল, না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জান্নাতের দিকে তাকালো। নিরেট কণ্ঠে শুধালো, ও পরে তো ঠিক মতো? জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, মেঘ অনেক মনোযোগী এবং খুব মেধাবী, আপনি চিন্তা করবেন না প্লিজ। আবির ছোট করে শুধালো, খেয়েছো কিছু? বাসায় খাবার খেয়ে যেও। জান্নাত তৎক্ষণাৎ বললেন, নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না, আসি তাহলে আজ। ওদের কথোপকথন শোনার জন্য মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও। জান্নাত একগাল হেসে বলল, আপনি আমাদের বাসায় বেড়াতে যাইয়েন। আবির হালকা হেসে উত্তর দিল, সময় পেলে অবশ্যই যাব। প্রথমের কথাগুলো ঠিকমতো না শুনলেও শেষ কথাগুলো মেঘ স্পষ্ট শুনতে পেয়েছে। জান্নাত মেঘকে আল্লাহ হাফিজ বলে বেরিয়ে গেছে বাসা থেকে। এদিকে মেঘের বুক কেঁপে উঠল। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আনমনে ভাবছে, জান্নাত আপু আবির ভাইকে বাসায় যেতে বলেছেন। আবির ভাইও আবার হাসি মুখে বলেছেন সময় পেলে যাবে। কই, আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করেন না। উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথাই বলেননি। এছাড়া জান্নাত আপুকে তো তানবীর ভাইয়া নিয়ে আসছিলেন, তাহলে আবির ভাই কিভাবে চেনেন? মেঘ আহত চোখে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে। আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সহসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদশী। আজ আর তার শরীর কাঁপছে না, হাত পা রিম রিম করছে না, কারণ হাজারটা প্রশ্ন তার মাথাচাড়া দিয়ে উঠছে, যেগুলোর উত্তর শুধু আবির ভাই জানেন। ড্রয়িং রুমে কোথাও কেউ নেই। জান্নাত পড়িয়ে গেলেই মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়, তাই এই সময় সবাই যে যার রুমেই থাকেন। অষ্টাদশীর পথ আটকানো দেখে আবির বিস্মিত চোখে চাইল। মেঘের এলোমেলো চুল, চোখে কাজল কিছুটা লেপ্টে রয়েছে, সূক্ষ্ম উষ্ঠদয় তীর তীর করে কাঁপছে। এ অবস্থায় মেঘকে দেখে ঘুর লেগে যাচ্ছে আবিরের। হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠছে আবিরের মনে। টেনে হিসড়ে কোনো রকমে নিজেকে সামলে টুক গিলে কিছুটা শক্ত কণ্ঠে পড়ল, পথ আটকে দাঁড়িয়েছিস কেন? মেঘ সরু না ক্রমে ক্রমে ফুঁসছে। দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে শুধালো, আপনি জান্নাত আপুকে চিনেন? আবির উপর নিচ মাথা নাড়ি শুধু। মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে আপনি কিভাবে চিনেন? আবির রাশবাড়ী কণ্ঠে বলল, পরিচিত। মেঘ ভিতরে ভিতরে ক্ষিপ্ত হলো। অষ্টাদশীর চেহারা পড়তে পড়তে গনিয়ে আসে মেঘ। এক সমুদ্র অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠছে। একে গায়ের রং ফর্সা, তার উপর রাগে গাল দুটো লাল হয়ে আছে মেঘের। দেখে মনে হচ্ছে টোকা দিলেই গাল বেয়ে রক্ত পড়বে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বলল, শুধু পরিচিত হলেই কি মানুষ নির্দ্বিধায় বাসায় যেতে বলে? তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস মেঘ? চোয়াল শক্ত করে প্রশ্ন করল আবির। মেঘ আজ আবিরের শক্ত কণ্ঠে আটকে উঠছে না, কারণ অষ্টাদশীর আজ মাত্রাতিরিক্ত রাগ হচ্ছে। অতিরিক্ত রাগলে মানুষের বুঝশক্তি হারিয়ে যায়। এছাড়া মেয়ে মানুষ রাগ তো লিমিট ছাড়া। যখন রাগ হয় তখন দুনিয়ার কোনো কিছু নিয়ে শান্ত করানো যায় না, যতক্ষণ না সে নিজে শান্ত হয়। মেঘের নাকের ডগায় ঘাম জমে আছে, কপাল ঘামতে শুরু করেছে ধীরে ধীরে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টাদশী। কয়েক মুহূর্ত পর নিরেট কণ্ঠে শুধালো, আপনি ওনার বাসায় যাবেন? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। গুরুবার কণ্ঠে বলল, প্রয়োজন হলে যাব। মেঘ চোখ গুলগুল করে চাইল। মনের ভিতর হাজারটা প্রশ্ন ছুটছে এদিক সেদিক। মেঘের নীরবতা দেখে আবির গুরুবার কণ্ঠে জবাব দিল, তোকে আপাতত এসব বিষয়ে ভাবতে হবে না, পড়াশোনায় মনোযোগ দে। তুই এখনো অনেক ছোট, সময় হলে সব জানতে পারবি। মেঘ দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিছু হয় না। আমি কিছু বলতে গেলেই ছোট, বয়স হয়নি, এরকম করেন কেন? আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, মেঘ আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনবে। এছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তা কেন বলবেন? আপনার যত রাগ আর তেজ তো শুধু আমার ওপরই দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ? আবিরের চোখ লাল হয়ে গেছে, দাঁত কটমট করছে, কণ্ঠ 3 গুণ ভারী করে ধমকে বলল, জান্নাত কোথাকার কোন মেয়ে না,
ওকে সম্মান দিয়ে কথা বলবি। ফার্দার যদি তাকে রাস্তার মেয়ে বলিস তাহলে এর ফল ভালো হবে না, বলে রাখলাম। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল। সহসা মনে পড়ে গেল আবির ভাইয়ের ফোনে দেখা ওয়ালপেপারের ছবিটার কথা। তার মানে কি আবির ভাইয়ের প্রিয়তম? আর কিছু ভাবতে পারছে না মেঘ, চোখে সর্ষে ফুল দেখছে। হৃদয় ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আবির কিছু একটা বলতে যাবে তার আগেই মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি কি ওনাকে ভালো বা? এইটুকু বলার পরই আবির ডান হাতে মেঘের বাম গালে শক্তপোক্ত চর বসিয়ে দিল। আকম্বাদ মেঘের মুখ বন্ধ হয়ে গেল। কথাটা শেষও করতে পারল না। মেঘের সমস্ত পৃথিবী ঘুরছে। বিপুল চোখে চেয়ে আছে আবিরের দিকে। স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। একটা বারের জন্য গালে হাতও রাখল না। অনুভূতিরা যেন বিলীন হয়ে গেছে। রক্তাবচক্ষুদ্বয় আবির ভাইয়ের চোখে নিবদ্ধ। আবির ভীষণ চটে গেছে। ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে দোল। রাগান্বিত কণ্ঠে বলল, যা বুঝার তা বুঝিস না, আজাইরা বিষয় নিয়ে পড়ে থাকিস। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল। দরজার পাশে দেয়ালে সবেগে ঘুষিয়ে বসিয়ে দিল। তার দিকে কেঁপে উঠল অষ্টাদশী। বাম হাত দিয়ে মেন গেট খুলে বেরিয়ে গেল বাসা থেকে। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। দীর্ঘ সময় পর চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অস্ত্র। ততক্ষণে মালিহা খান বেরিয়ে আসলেন রুম থেকে। মালিহা মেঘকে দরজার মুখে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ক্ষুধা লাগছে? মেঘ কিছুটা নড়ে উঠল। বড় আম্মুর দিকে না ঘুরে শীতল কণ্ঠে বলল, না। তারপর পড়ার রুম থেকে বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আকলিমা খান মেঘকে যেতে দেখে ডাকলেন, মেঘ খাবি না? মেঘ গম্ভীর স্বরে বলল, ক্ষুধা নেই। মেঘ রুমে এসে হাতের বইগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে। মেঘের বুক ভেঙে আসে আকাশ সম কষ্টে। চোখ বেয়ে অনর্গল নুনাজল গলিয়ে পড়ছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই অষ্টাদশীর। যে আবির ভাইয়ের থাপ্পুরের বয়ে গত একটা মাস আবির ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেনি। আবির ভাই যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে। নিজের রাগ, জেদ আর অভিমান আবির ভাইয়ের পদতলে চাপা দিয়ে দিয়েছিল। সেই আবির ভাই কিনা 1 মাস হওয়ার আগে তাকে থাপ্পুর মারল, তাও আবার কোথাকার কোন মেয়ের জন্য। এত শক্তপোক্ত স্বরে এখনো মুখের বাম পাশে ব্যথা করছে মেঘের। শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। বাম গালে 5 আঙ্গুলের দাগ হয়ে আছে। রক্তবর্ণের সেই পাংশু। নিজের বিধ্বস্ত দৃষ্টতা দেখে আটকে ওঠে মেঘ। মুখমণ্ডলের ন্যায় অষ্টাদশীর কোমল হৃদয়টাকেও চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে অনুভূতিহীন কাঠখুট্টা আবির ভাই। মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। আনমনে কি ভাবছে কে জানে। যে অষ্টাদশীর মনটাকে কাচের ভাঙ্গা গ্লাসের মতো হাজারো টুকরোতে পরিণত করেছে। কোথায় সেই দুরূহ পুরুষ? আবির বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। কি কাগজ নিয়ে এসেছিল সে ভুলে গেছে। স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেলে। কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞেস করলো, আবির স্যার কি এখনো আসেনি? স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার তো কিছুক্ষণ আগেই চলে এসেছে। কি বলো, আবির আসছে অথচ আমায় ফাইল দিল না? চিন্তিত স্বরে বলল রাসেল। তৎক্ষণাৎ হাঁটা দেয় আবিরের রুমের দিকে। আবিরের রুমের দরজা ধাক্কা দিতেই চোখে পড়ল বিধ্বস্ত রুম। যেন কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটার উপর দিয়ে। হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে। কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সম্পূর্ণ রুমে, যেগুলো এলোমেলো উঠছে ফ্যানের বাতাসে। চেয়ারে পড়ে আছে কাত হয়ে। আবিরকে দেখা গেল না। আবিরকে দেখার জন্য রাসেল দরজা দাঁড়িয়ে উকি দিল ভেতরে। জানালার পাশের দেয়ালে আবির ওই তেচ্ছা অনবরত ডান হাতে ঘুষি দিয়ে যাচ্ছে। বিস্ময় চোখে চাইল রাসেল। 1 সেকেন্ডও দেরি না করে ছুটে গেল আবিরের কাছে। চেষ্টা করলো আবিরকে থামানোর, কিন্তু ব্যর্থ হলো। 6 ফুট লম্বা, শক্তিশালী সুটানদিহি আবিরের সাথে 5 ফুট 7 ইঞ্চি লম্বা রাসেলের শক্তি কোনোমতেই কুলালো না। চেষ্টা ব্যর্থ হওয়ায় দরজা পর্যন্ত দৌড়ে যায় রাসেল আর চিৎকার দিয়ে ডাকে, রাকিব এদিকে আয়। ভয়ঙ্কর সেই পুরুষালী চিৎকারের শব্দে রাকিব সহসা দৌড়ে আসে। সাথে ছুটে আসে অফিসের কিছু স্টাফ আর কিছু কর্মচারী। রাকিব আর রাসেল টেনে হিস্ট্রে আবিরকে দেয়াল থেকে দূরে সরিয়ে আনলো। আবিরের চোখে মুখে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। শ্যামবর্ণের মুখ বিবর পরিবর্তন হলো ঘুটঘুটে আদারে। উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে। ঘামে ভেজা কপালে লেপ্টে আছে সামনের দিকের চুলগুলো। পরনে সাদা শার্ট ঘামে ভিজে লেপ্টে গায়ের সাথে।
রুমে ফুল স্পিডে ফ্যান চলছে। এসি অন থাকা সত্ত্বেও আবিরকে দেখে মনে হচ্ছে সবেমাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে। রাকিব মাটিতে কাত করা চেয়ারটা এক হাতে তুলে আবিরকে জোর করে বসালো। আবিরের হাতের দিকে চাইল। নিরবচ্ছিন্ন ঘুষির কারণে আঙ্গুলে হাতের কয়েক জায়গায় কেটে রক্ত পড়ছে। রাকিব তৎক্ষণাৎ গাড় ঘুরিয়ে তাকালো দেয়ালে। সাদা রঙের দেয়ালে কিছুটা অংশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। রাকিব আটকে ওঠে, এক প্রকার চিৎকার দিয়ে বলল, রাসেল, ফার্স্ট এড বক্স বের কর তাড়াতাড়ি। আবির এখনো জোর করছে চেয়ার থেকে ওঠার, কিন্তু রাকিব আবিরের পেট বরাবর শক্ত করে জাপটে ধরে পিতাপ কণ্ঠে আর্তনাদ করে উঠল। তপ্ত স্বরে শুধালো, কি হয়েছে তোর? এমন করছিস কেন আবির? আবির সহসা চিৎকার দিয়ে বলল, ছাড় আমাকে। আবিরের রুষ্ট কণ্ঠের চিৎকারে কিছুটা নড়ে উঠল রাকিব, কিন্তু তারপরও ছাড়ল না। পুনরায় শান্ত কণ্ঠে বলল, কেন পাগলামি করছিস আবির? রাগটা একটু কমা প্লিজ। কি হয়েছে বল আমায়। আবির দ্বিতীয়বার চেয়ার থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু রাকিব আরও একটু শক্ত করে আবিরকে চেপে ধরে নিরেট কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর আবির। আবির ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে। আবিরের রক্তবর্ণের চোখ বেয়ে গড়িয়ে পড়ল ক্রোধ মিশ্রিত এক ফোঁটা জল। রাসেল ফার্স্ট এড বক্স আসছে। দরজায় দাঁড়ানো দু একজন প্রশ্ন করল, কি হয়েছে স্যার? কি হয়েছে স্যারের? কোনো সমস্যা স্যার? আবির তাদের প্রশ্নে বিরক্ত হয়ে অগ্নিদৃষ্টিতে চাইল। সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা। রাকিব রাসেলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে ওইদিকে যা, আমি আছি আবিরের কাছে। রাসেল চিন্তিত স্বরে বলল, কোনো প্রয়োজন হলে ডাকে সামাই। রাকিব শুধু মাথা দোলালো। রাসেল এক সেকেন্ডও দেরি না করে সবাইকে নিয়ে যে যার কাজে চলে গেল। আবির চলন্ত ফ্যানের দিকে মুখ তুলে চেয়ে আছে। সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে বলল, দেখ হাতটার কি অবস্থা করছিস। আবির এক পলক হাতের দিকে চেয়ে ক্রোধান্বিত কণ্ঠে বলল, আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি রাকিব, যে অপরাধের কাছে আমার হাত কিছুই না। রাকিব কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? কি করেছিস তুই? আবিরের কণ্ঠস্বর ভিজে আসছে। পুনরায় দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বিয়ে। শীতল কণ্ঠে জবাব দিল, আমি একই ভুল পুনরায় করে ফেলেছি। রাকিব আতকে উঠে শুধালো, কি? তুই মেঘকে মেরেছিস? আবির দীর্ঘশ্বাস ফেলে শুধু। রাকিবের বুঝতে বাকি নেই যে আবির মেঘকে মারার ক্রোধে নিজেকে আহত করছে। ভ্রু গুটিয়ে রাকিব বলল, কেন মেরেছিস? দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল, আমায় জান্নাতের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে। যা তা উল্টা পাল্টা বলা শুরু করেছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। কি বলছিস আবির? জান্নাতের জন্য তুই মেঘকে মারলি? অবাক চোখে তাকিয়ে আছে রাকিব। আমি মেঘকে মারতে চাইনি, বিশ্বাস কর। ও এক পর্যায়ে প্রশ্ন করে বসলো, আমি জান্নাতকে ভালোবাসি কিনা। এই কথাটা সহ্য করতে পারিনি। রাকিব তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। আবির বাম হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে মনোকষ্টে শুধালো, আমি এখন কি করব রাকিব? রাকিব দীর্ঘশ্বাস ফেলল বারবার। কিছুটা ভেবে বলল, দেখ এখন তো মেঘ আগের মতো নেই। এখন তো মেঘও তোর প্রতি পসেসিভ। এজন্যই তো আজকে এভাবে রিয়েক্ট করছে। আমার মনে হয় না যে এই থাপ্পড়ের জন্য ও কথা বন্ধ করবে। আবির খড়খড়ে কণ্ঠে উত্তর দিল, তুই তো জানিস মেঘ খুব জেদি। এটা আমার একমাত্র ভয়ের কারণ। ও যদি একবার জেদ করে বলে আমার সাথে কথা বলবে না, তাহলে এই জীবনে কোনোদিনও কথা বলবে না। রাকিব কপাল গুটিয়ে প্রশ্ন করল, বাই দ্য ওয়ে, কয়টা থাপ্পড় দিয়েছিস? আবির তপ্ত স্বরে বলল, একটা। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না, কিছু হবে না। জান্নাতকে নিয়ে কিছু ভেবেছিস? মেঘ কি আর পড়তে চাইবে ওর কাছে? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, দুদিন পর পর ওর জন্য টিচার কোথা থেকে খুঁজবো আমি? ওকে জান্নাতের কাছেই পড়তে হবে। রাকিব কোমল কণ্ঠে বলল, আচ্ছা সেসব পরে দেখা যাবে, এখন চল হাসপাতালে যাই একটু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, হাসপাতালে যাব কেন? রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, এতটা কেটেছে, কোনো সমস্যা যদি হয় ডাক্তার দেখালে ভালো হতো না? আবির সফটজনক স্বরে উত্তর দিল, এটা আমার শাস্তি। রাকিব খুব ভালো করেই জানে আবিরকে জোর করলে কোনো লাভ হবে না, তাই আর জোর করেনি। রাকিব চিন্তিত স্বরে বলল, এখন কি বাসায় যাবি? দিয়ে আসবো তোকে। আবির এক পলক তাকালো দেয়ালে লাগানো ঘড়ির দিকে। 10টা বাজতেছে। গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, কি করব বুঝতে পারছি না। মেঘের মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছি না আমি। রাকিব জানালার দিকে চেয়ে বলল, বাইরে তো বৃষ্টি, একটু ওয়েট কর তাহলে। বৃষ্টি কমলে আমি দিয়ে আসবো নে। আবির পকেট থেকে ফোন বের করে তানবীরকে কল করলো।
প্রথমবারের মতো রিসিভ হলো কল। তানবীর কল রিসিভ করে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথায় তুই? তানবীর স্বাভাবিকভাবেই উত্তর দিল, আমি তো পার্টি অফিসে। কেন ভাইয়া? আবির নিরেট কণ্ঠে জবাব দিল, এমনি। তানবীর চিন্তিত স্বরে বলল, কোনো সমস্যা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আবির গলা খাঁকানি দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, তুই কাজ কর, ডাকছি। কল কেটে মোবাইল পকেটে রেখে বাম হাতে কপালের উপর রেখে চেয়ারে হেলান দিল। রাকিব আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মেঘ কিছুক্ষণ আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুটি গুটি বৃষ্টি পড়ছে। বারান্দার দরজা দিয়ে আসা শীতল হাওয়ায় কেঁপে উঠছে অষ্টাদশী। আয়না থেকে দৃষ্টি সরিয়ে বেলকনির দিকে তাকালো। ধীরগতিতে হেঁটে গেল বেলকনিতে। গ্রিলে ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে দূরের ল্যাম্পপোস্টের আলোর দিকে। ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে, বাতাসের সাথে বৃষ্টির ছিটোফোঁটা পড়ছে মেঘের চোখে মুখে। আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করেনি অষ্টাদশী। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে। হঠাৎ ভেতরটা ছটফট হয়ে ওঠে। নিজের ভেতরে থাকা এক আকাশসম অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে মেঘের। বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে। তা দেখে মেঘেরও ইচ্ছে করছে মনের মধ্যে পুষে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে। কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয়। যে অষ্টাদশী গত 17 বছরে রাতের বেলা একা ছাদে যায়নি, সেই অষ্টাদশী আজ রাত 9টার পর একা ছাদে চলে গেছে। ছাদে পা দিয়েই ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশীর সর্বাঙ্গ। হাত খোপা করা চুলগুলো খুলে যায় সহসা। বৃষ্টির পানির তোপে ধীরে ধীরে কোমর ছড়িয়ে নিচে নামতে থাকে চুল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। দূর দূরান্তে উঁচু উঁচু বিল্ডিং এর ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে মেঘের ছাদে। লাইটের আলোর প্রভাবে গাছ ভর্তি ছাদে এদিক সেদিক গাছের ছায়া পড়ে আছে। কিছু কিছু জায়গায় দেখে মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়ছে, কিছুটা কেঁপে ওঠে। তবে ঘন ঘন বিদ্যুৎ চমকানোতে বুঝতে পারে এগুলো গাছের ছায়া। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘও সম্পূর্ণ ছাদে হাঁটছে। হাঁটতে হাঁটতে ছাদের এক পাশে রাখা বেতের সোফাগুলোতে একটাতে বসে পড়ল। হেলান দিয়ে বসাতে চুলের কম অর্ধেকটা অংশ ছাদের ফ্লোরে পড়ে আছে। মেঘ আকাশের পানে তাকিয়ে বলা শুরু করলো, আল্লাহ, আমার জীবনে তো হিটলার স্বভাবে ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না। তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে? এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে? উনি যদি অন্য কাউকে ভালোবাসেন তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছ? আমি এখন কি করব? একসাথে প্রশ্ন করে কয়েক মুহূর্ত নীরব আছে। অক্ষি পল্লব বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। তার সাথে বৃষ্টির পানি মিশে কানের নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে। বেশ খানিকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধালো, আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না? চলবে। এই পর্যন্ত ছিল অমৃত ভালোবাসি তোকে পর্ব 18। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।